আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। 750-এর উপর রান করে গত এনসিএলেও জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ডাক পাননি অমিত হাসান এবং গেল 5 বছর ধরে তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন। তারপরও এখনও ন্যাশনাল টিমের দ্বারপ্রান্তে তিনি পৌঁছাতে পারেননি। সেক্ষেত্রে একটা কথা বারবার বলা হচ্ছে, এ টিমের হয়ে পারফর্ম করে তারপর তাকে আসতে হবে এবং এনসিএলে কোন বোলারদের বল ফেস করছেন সেই ব্যাপারগুলো নিয়েও কথা হচ্ছে যে সেই বোলারদের কোয়ালিটির জায়গাটা কেমন, সো তাকে এ টিমের হয়ে ভালো খেলে তারপর আসতে হবে। এই কথাটা যুক্তিসঙ্গত কথা, কিন্তু সত্যিকারের অর্থে এই কথাটা শুধুমাত্র অমিত হাসানের ক্ষেত্রেই কেন প্রযোজ্য? অন্য কোনো প্লেয়ার কি নাই যে এই বোলারদের বলে পারফর্ম করে এনসিএলে পারফর্ম করেই ডিরেক্ট ঢুকে যাচ্ছেন, এ টিমে পারফর্ম না করেই ডিরেক্ট ন্যাশনাল টিমে টেস্ট টিমে ঢুকে যাচ্ছেন? এরকম কি প্লেয়ার নাই? অবশ্যই এরকম প্লেয়ার আছে, সাম্প্রতিক সময়ে সেরকম উদাহরণও আছে। বিশেষ করে সিলেট ডিভিশনের প্লেয়ারদের পারফরমেন্সের ব্যাপারে একটা বিষয় সাম্প্রতিক সময় উঠে এসেছে, যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিটি বোলার্স তারা আসলে সিলেট ডিভিশনেই বিলং করেন। সো সিলেট ডিভিশনের যারা ব্যাটসম্যান আছেন তারা কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেনস্টে খেলেন না। হ্যাঁ, এটা অবশ্যই এটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে এবং সেই জায়গাটায় ক্রাইটেরিয়া সেট করা যেতে পারে, এ টিমের খেলা বাড়ানো যেতে পারে। কিন্তু ওই সিলেট ডিভিশনের হয়ে খেলেই আবার জাকির হাসান চলে এসেছেন ন্যাশনাল সাইডে। সো জাকির হাসানের ক্ষেত্রে কিন্তু ওই প্রসঙ্গটা আসে নাই যে তিনি সিলেট ডিভিশনের হয়ে খেলছেন, ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিটি বোলার সিলেট ডিভিশনে বিলং করে, ওই বোলারদেরকে তো তিনি খেলছেন না, তিনি তো খেলছেন ন্যাশনাল টিমে। মাহমুদুল হাসান জয় আলটিমেটলি তার পারফরমেন্সের জায়গাটাও খুব বেশি ভালো না, বাট তারাও আছেন। সো সেই জায়গাটাতে 750 রান করা একজন ব্যাটার তিনি কেন আসলে ন্যাশনাল সাইডে আসতে গেলে তার ক্ষেত্রে এ টিমের অজুহাতটা দেওয়া হবে? এখন আপনি যখন এ টিমের অজুহাতটা দিচ্ছেন তখন আপনি কতটুকু এ টিমের খেলা রাখছেন সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। গেল বছরটা বাংলাদেশ এ টিম খেলেছে মাত্র 2টা মাত্র টেস্ট। আবারও বলি, গেল বছর বাংলাদেশ এ টিম মাত্র 2টা টেস্ট ম্যাচ খেলেছে। ইন্ডিয়া এ টিম 9টা টেস্ট ম্যাচ খেলেছে। আপনারা অনেকেই বলেন যে ইন্ডিয়ার এক্সাম্পলটা কেন দিই ভাই, ভালো জিনিসের এক্সাম্পলটা দিব না, একদম টপ রেটেড টিমের এক্সাম্পলটা আমি দিব না? এখন আমরা যদি সেটার থেকেও না শিখি, আমরা উল্টা বলি যে ইন্ডিয়ার এক্সাম্পল কেন দেই, আপনার আমার জীবনে উন্নতি হবে না, আমরা জীবন হিংসাই করে যাব। ইন্ডিয়া এ টিম তারা 9টা টেস্ট ম্যাচ খেলেছে গত বছর। ইভেন তাদের ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি করে দুলীপ ট্রফি হয়ে আলাদা টেস্ট ম্যাচের টুর্নামেন্টও হয়েছে। সো আলটিমেটলি আপনি এই জায়গাটায় বুঝতে পারছেন যে একটা দেশের এ টিম যদি 9টা টেস্ট ম্যাচ খেলা একটা বছর, সেইখানে প্লেয়ারদের অপরচুনিটি দেওয়া যায়, নতুন প্লেয়ারদের অপরচুনিটি দেওয়া যায়। আর আপনি অমিতের ক্ষেত্রে ঠিক আছে, আপনি এ টিমের এক্সাম্পল দিচ্ছেন, আপনি তো খেলাই রেখেছেন মাত্র 2টা একটা বছরে। এর আগের বছর বাংলাদেশ এ টিম টেস্ট ম্যাচ খেলেছে 3টা। আপনি যদি ইন্ডিয়ার কথা তো আমি এক্সাম্পল দিলাম, এবার আমি আপনাকে ইংল্যান্ডের এক্সাম্পল দিই। ইংল্যান্ড গত বছর টেস্ট ম্যাচ খেলেছে, ইংল্যান্ড লায়ন্স টিম 6টা। তাইলে ও এখানে 6টা টেস্ট ম্যাচ খেলছে, সেই 6টা টেস্ট ম্যাচে তারা তাদের প্লেয়ারদেরকে ওই জায়গায় সুযোগ দেওয়ার সুযোগটা পাচ্ছে। সো আলটিমেটলি আপনি ডিফারেন্সটাই বুঝতে পারছেন। একদিকে আপনি এ টিমের সিরিজও রাখবেন না, অন্যদিকে একটা ব্যাটসম্যান 750 রান করার পর আপনার এক্সাম্পলের জায়গাটা আসবে যে তাকে এ টিমে ভালো খেলে আসতে হবে। হ্যাঁ, সেই এক্সাম্পলের জায়গাটা আসতে পারতো, ডেফিনেটলি এই এক্সাম্পলের জায়গাটা ঠিক, ক্রাইটেরিয়াটা এরকমই হওয়া উচিত, তাহলে তো এ টিমের খেলা রাখতে হবে। আবার জাস্টিস ইনজাস্টিসের প্রসঙ্গটা আসলে যে অন্যান্য অনেক প্লেয়ার আছে যারা এ টিমে পারফর্ম না করে জাস্ট এনসিএলে পারফর্ম করে, আবার এনসিএলে পারফর্ম না করেও শুধুমাত্র ওই প্লেয়ারটার মধ্যে ভালো ক্যালিবার আছে, এই চিন্তার জায়গা থেকে এজ লেভেলের প্রোডাক্ট ওই বিবেচনায় তারা ন্যাশনাল সার্কিটে চলে আসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হ্যাঁ, আমি একটা বিষয় যদি বলি যে অমিত হাসান এই বছরটাতে, এখন প্রসঙ্গটায় আসি ওই জায়গাটাতে, ধরেন ডোমেস্টিক লিগে পারফর্ম করেও আমাদের প্লেয়াররা কেন ইন্টারন্যাশনাল সার্কিটে এসে পারফর্ম করতে পারে না? একটা তো সুযোগ পাওয়া না পাওয়ার জাস্টিস ইনজাস্টিসের ব্যাপার, ওইটা প্রসঙ্গটা বাদ দিলাম। এখন ওই প্রসঙ্গে যদি আসি যে ডোমেস্টিকেও তো অনেকে পারফর্ম করেন, পারফর্ম করে এসে ইন্টারন্যাশনাল সার্কিটে পারফর্ম করতে পারেন না কেন? আমরা যদি একটু অমিত হাসান গেল বছরের এনসিএলে কোন কোন বোলারকে ফেস করেছেন সেই জায়গাটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখা যাবে একদম টপ সার্কিটের বোলারদের মধ্যে যদি চিন্তা করি কাদেরকে ফেস করেছেন, শফিকুলকে ফেস করেছেন, তানভীরকে ফেস করেছেন, আবু হায়দার রনিকে ফেস করেছেন, রাকিবুলকে ফেস করেছেন লেফট আর্ম স্পিনার, শেখ মেহেদিকে ফেস করেছেন, মুকিদুল মুগ্ধকে ফেস করেছেন। এই যে এরা হচ্ছে একদম টপ সার্কিটের আপনার আমার পরিচিত, বিপিএল খেলেন, রেগুলার তাদেরকে আপনারা চিনেন ওইভাবে। সো মানে বেস্ট কোয়ালিটির বোলারদেরকে অমিত হাসান ন্যাশনাল টিমের কোনো পেস বোলারকে ফেস করেন নাই। মানে স্পিনার আপনি তো দেখলেন শেখ মেহেদিকে ফেস করেছেন, তানভীরকে ফেস করেছেন, কিন্তু ন্যাশনাল টিমের কোনো পেস বোলারকে ফেস করেন নাই। নাহিদ রানাকে ফেস করেন নাই, হাসান মাহমুদকে ফেস করেন নাই। ওইদিকে সিলেট ডিভিশনের তো তার টিমে খালেদা আহমেদরা আছেন, ইবাদতরা আছেন, রেজাউর রহমান রাজারা আছেন, তাদেরকে ফেস করেন নাই। সো কেন উত্তরটা আসলে এখানে নিহিত যে আমাদের
ডোমেস্টিকে মানে ভালো করা প্লেয়াররা কেন ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে গিয়ে আসলে টপ অর্ডার ভালো করতে পারে না, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে ম্যাক্সিমাম আসলে টপ রেটেড বোলাররা বা ন্যাশনাল টিমের বোলারদেরকে তারা হয়তো বা ফেসই করেন না। এখন এই জায়গাটায় আর ম্যাক্সিমাম ন্যাশনাল সার্কিটের বোলার আসলে সিলেট ডিভিশন দ্বারা অকুপাইড। এইখানে আমার কাছে মনে হয় যে কিছু ফাইন টিউনিংয়ের ব্যাপার করা উচিত। এটা একটা আমার পার্সোনাল সাজেশনের জায়গা যে এই বোলারদেরকে আপনি যদি একটু ডিস্ট্রিবিউট করে দিতে পারেন। আরেকটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, এনসিএলে ওই সময়টাতে বিদেশি প্লেয়ার খেলার একটা চল ছিল। আমার মনে আছে ইমরান ফারাদ একটা ম্যাচে 300 রানস করেছিলেন, তখন মনে হয় ইমরান ফারাদ বিমানের হয়ে খেলছিলেন। সো ইফ এরকম কোনো কিছু করা যায় যে বিদেশি পেস বোলার একজন খেলতে পারবে এনসিএলে, এরকম কোনো কিছু একটা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা এই জায়গাটা আরেকটু বেনিফিশিয়াল হতে পারে। এটা হচ্ছে কোয়ালিটি এনশিওরের জায়গাটা আমি আসলে বললাম যে আপনারা দেখলেন যে অমিত হাসানের কথাও যদি বলেন, এখন এই অমিত হাসান ন্যাশনাল সার্কিটে আসার পরে আলটিমেটলি আপনি যদি তখন খারাপ করার পর তখন আপনারাই হয়তো বা বলবেন যে ডোমেস্টিক এত রান করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেন পারে না। অতীতেও অনেক ব্যাটসম্যানরাই ডোমেস্টিকে রান করে এসে এনসিএলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে পারছেন না। তার কারণ আসলে এই জায়গাটাতে, বিশেষ করে ধরেন সিলেট ডিভিশনের ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বেশি প্রযোজ্য, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিটি বোলার্সরা আসলে সিলেট ডিভিশনেই থাকেন। সো এই জায়গাটা একটা ম্যাটার অফ কনসার্নের জায়গা। তো এগুলো কতটুকু ইভালুয়েট করা হয় আমি জানি না। এখন ইভালুয়েট করা হলে শুধুমাত্র অমিত হাসানের ক্ষেত্রে ইভালুয়েট করা হয় কিনা সেটাও একটা প্রসঙ্গের জায়গা। কারণটা হচ্ছে ধরেন অমিতের ক্ষেত্রেই বলা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটে বোলিংয়ের মানটা কেমন, সেই বোলিংয়ে এটা নট এনাফ তার জন্য যাচাই করা। সো অন্যান্য ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেটা আবার কেন হয় না, সেটাও একটা প্রসঙ্গের জায়গা। সো সব কিছু মিলিয়ে ডেফিনেটলি যেই যুক্তিটা অমিতের ক্ষেত্রে দেয়া হচ্ছে, এই যুক্তিটা সবার ক্ষেত্রে হওয়াটা প্রযোজ্য, সবার ক্ষেত্রে হওয়াটা প্রয়োজন। আসলেই ক্রাইটেরিয়াটা এরকম হওয়া উচিত যে আপনাকে এ টিমে বা ওই পর্যায়ে ভালো খেলে তারপরে আসতে হবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এ টিমের খেলাই তো আপনি রাখেন না। সো প্রবলেমটা আসলে ওই জায়গায়। তাইলে অন্য সবার ক্ষেত্রে এক নিয়ম হবে, অমিতের ক্ষেত্রে কেন আরেক নিয়ম হবে? জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাকে তো আমরা এ টিমের মতো করে চিন্তা করতেই পারতাম তাকে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা চান্স নেওয়া যেত। এটা দ্যাটস হোয়াট আই ফিল। সামনে এ টিমের সিরিজও আছে যতদূর জানি আমরা। সো ওইখানে আমরা অমিতকে অবশ্যই দেখতে পাবো এবং আই হোপ তিনি সেই জায়গাটাতে তার ব্যাটিংয়ের ফ্লোটা নিয়ে আরও অনেক বেশি মাত্রায় কাজ করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।